ফোর্থ সেমিস্টারের বাংলা পাঠ্য বইয়ে রয়েছে ডাকঘর নাটক। এর আগে আমরা এই নাটকের প্রথম দৃশ্যটি পড়িয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত এই রূপক সাংকেতিক নাটকটি তিনটি দৃশ্যে বিভক্ত। তোমরা দেখবে বইয়ের উপর 1, 2, 3 এরকম লেখা আছে। আজ আমরা দ্বিতীয় দৃশ্যটা তোমাদের কমপ্লিটলি পড়িয়ে দেব। আর আগামীকালকেই অর্থাৎ আজ আমরা ভিডিও পোস্ট করছি 5 তারিখ, আগামীকাল 6 ফেব্রুয়ারি এই নাটকের অন্তিম পর্ব তৃতীয় দৃশ্য পোস্ট করা হবে। প্রথম পর্বে আমরা কি পড়েছিলাম একটু মনে করিয়ে দিই। কবিরাজ মশাই জানিয়েছে যে অমলের বায়ু, পিত্ত, কফ তিনটেই খারাপ, এজন্য এই অমল অর্থাৎ এই বাচ্চা ছেলেটি এই মায়ার পৃথিবীতে আর বেশি দিন থাকবে না, অর্থাৎ খুব তাড়াতাড়ি মারা যেতে পারে। এজন্য কবিরাজ মশাই নির্দেশ দিয়েছেন অমলকে বাইরের আলো বাতাস থেকে দূরে রাখতে হবে। এজন্য অমল সারাদিন একটা ঘরে বন্দি অবস্থায় থাকে, জানালা খুলে জানালার সামনে দিয়ে যারা হেঁটে যায় তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে, ভাব জমায়। এটাই অমল চরিত্রটা খুব মধুর, একদম আমরা বাচ্চাদের দেখে অনেক সময় বলি না খুব সুইট এই বাচ্চাটা, খুব মিষ্টি এই বাচ্চাটা, অমল চরিত্র ঠিক তেমন। অমলের দুটো চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে। এক, সে খুব কল্পনা বিলাসী, সহজেই সে সবকিছু কল্পনা করে নেয়। আর দুই, তার মধ্যে রয়েছে মুক্তির আকাঙ্ক্ষা, সে ঘরের থেকে বাইরে বেরোতে চায়। আজকে আমরা এই নাটকের দ্বিতীয় দৃশ্য পড়ব। আমরা যদি উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের দিকে দৃষ্টি রাখি, এই যে দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, এখান থেকে একটি বড় প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো বা পেতে চলেছ। তাই আজকের এই আলোচনাটা তোমরা সবাই সম্পূর্ণটা মনোযোগ দিয়ে শোনো, ভিডিওটা কেটে কেটে নয়, সম্পূর্ণটা একসঙ্গে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথম পর্ব না দেখে থাকলে ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পিন করা আছে, সেই লিঙ্কে ক্লিক করে এই নাটকের প্রথম পর্বের আলোচনাটা দেখে নিও। নাটকের দ্বিতীয় পরিচ্ছেদ। এই জায়গাতে আমরা প্রথমেই দেখব অমলের সঙ্গে দইওয়ালার কথোপকথন। দইওয়ালা বলছে, দই দই ভালো দই। অমল, দইওয়ালা? দইওয়ালা? ও দইওয়ালা? দইওয়ালা বলছে, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? অর্থাৎ আমার টাইমটা কেন নষ্ট করছো, আমার সময়টা কেন নষ্ট করছো? অমল, বা আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা, আমার সঙ্গে? দেখো, এই জায়গা থেকে দইওয়ালার বিস্ময় শুরু হলো যে আমি কাজকর্ম করি, আমার এই পেশাটা কষ্টের, আমার নিজের ছেলেপুলে বা আত্মীয় স্বজনরা আমার সঙ্গে আসতে চায় না, এই বাচ্চা ছেলেটা আমার সঙ্গে কেন যেতে চাইছে? অমল, হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে, মানে এই যে যে সুর করে দই চাই বলতে বলতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা এবার কাঁধ থেকে দধির বাঁক, মানে যে বাঁকে করে কাঁধে করে ঝুলিয়ে দই নিয়ে যাচ্ছে সেটা নামালো। নামিয়ে অর্থাৎ দইওয়ালা একটু মন দিয়ে অমলের কথা শুনতে চাইছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? দইওয়ালা এবার খুব ঠান্ডা মাথায় বলছে যে, প্রথমে দেখো দইওয়ালা একটু রেগে গেছে যে টাকা পয়সা নিয়ে আমায়, আমার টাইম কেন নষ্ট করছো। যখন ছেলেটা এত সহজ সরল কথা বলছে, অমলের কথা শুনে দইওয়ালা বাঁক নামিয়ে বলছে, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। দইওয়ালা, আহা, বাচ্চা তোমার কি কি হয়েছে? তা আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? দইওয়ালা, আমাদের গ্রাম থেকে আসছি। অমল, তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? দইওয়ালা, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। এই জায়গা থেকে দইওয়ালা নিজের গ্রামের যে বর্ণনা দিয়েছিল, অমলও যে কল্পনায় দইওয়ালার গ্রামের বর্ণনা দিয়েছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অমল, পাঁচমুড়া পাহাড়, শামলি নদী, কি জানি, হয়তো তোমার গ্রাম
তোমাদের গ্রাম আমি দেখেছি। কবে সে আমার মনে পড়ছে না। দইওয়ালা, তুমি দেখেছো? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল, না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ধুইওয়ালা, ঠিক বলেছো বাবা। অমল, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। ধুইওয়ালা, কি আশ্চর্য! ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে, বই কি খুব চড়ে। মানে গরু মাঠে হেঁটে হেঁটে ঘাস খায়, সেটাকেই গরু চড়ে বলে। অমল, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। ধুইওয়ালা, বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লা পড়ার, মানে গোয়ালা বাড়ির, ঘোষ বাড়ির মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল, সত্যি বলছি দইয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেই দিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দইওয়ালা, যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দেবে, ওই রকম বাঘ কাঁধে নিয়ে, ওই রকম দূরে দূরে রাস্তা দিয়ে। দই দইওয়ালা, মরে যাই। দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁটি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। উম, অমল, না 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 না, আমি কখনো পণ্ডিত হব না। না 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 না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। কী রকম করে তুমি বলো, দই দই দই, ভালো দই, আমাকে সুরটা একটু শিখিয়ে দাও। দইওয়ালা, হায় পোড়া কপাল, ও সুর কি শেখাবার সুর? দেখো, অমল প্রথমে দইওয়ালাকে ডাকলো। দইওয়ালা রেগে গেল, যা, টাকা নিয়ে আমায় কেন ডেকেছো? এবার অমলের সহজ সরল কথা শুনে দইওয়ালা বাঁক নামিয়ে বলল, বাবা তোমার কি হয়েছে, তুমি কেন বসে থাকো? অমল বলল, এইরকম কবিরাজ মশাই বারণ করেছেন। এবার অমল বলছে, তোমার বাড়ি কোথায়? অমলের মধ্যে এমন একটা গুণ আছে, সে সকলের সঙ্গে ভাব জমিয়ে নিতে পারে, মানে বন্ধুত্ব করে নিতে পারে। অমল এবার আস্তে আস্তে দইওয়ালাকে নিজের কল্পনায় বলছে, তোমাদের গ্রাম বুঝি এই জায়গায় এই জায়গায়। তার কল্পনার সঙ্গে দইওয়ালার অরিজিনাল গ্রামের যে গ্রাম যেখানে আর কি রয়েছে, তার বর্ণনা হুবহু মিলে যায়। দইওয়ালাকে এবার অমল বলে, আমি পণ্ডিত হব না। আগের পরিচ্ছেদেই আমরা পড়েছি, অমলের ধারণা পণ্ডিত হলে সারাদিন ঘরে বসে পুঁথি পড়তে হয়। সে বলল, না, আমি স্বাধীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরবো আর দই বিক্রি করব। তুমি আমায় দই বাচার সুর শিখিয়ে দিও। দইওয়ালা তো এমন কথা কোশমিন কালে শোনেনি যে কেউ তাকে বলেছে আমায় ওই তুমি যে ফেরিওয়ালার মতো ডাক দাও সেই সুর শিখিয়ে দিও। তো দইওয়ালা বলছে, হায় পোড়া কপাল, এই সুর কি শেখবার সুর নাকি? না না না, আমায় আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, আম, কি জানি কি মনে হচ্ছিল। দইওয়ালা, বাবা, এক ভাঁড় দই তুমি খাও। অমল, আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি আমি কত খুশি হব। অমল, তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে তোমার কাছ থেকে শিখে নিলুম। এখানে দইওয়ালা কেন এই কথাটা বলেছে? দইওয়ালার কাছে নিজের পেশাটা অতটা সম্মানের পেশা নয়, কষ্টের পেশা। তার খারাপ লাগতো গ্রামে গ্রামে ঘুরে এরকম দই বেচার। কিন্তু সে যখন দেখলো একটা বন্দি ছেলে, তার এই পেশা, যেটা তথাকথিত বড় পেশা নয়, লোকে এই পেশাতে আসতে চায় না, সবাই পড়াশুনো করে পণ্ডিত হতে চায়, অথচ এই ছেলেটা তার মতো দইওয়ালা হতে চাইছে, তখন দইওয়ালার মনে হলো দই বিক্রির মধ্যেও সুখ আছে। দইওয়ালা প্রস্থান মানে চলে গেলেন। অমল সুর করে করে বলছে, দই দই দই, ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে গয়লাদের বাড়ির দই, তারা ভোরবেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই দই দই, ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পাইচারি করে বেড়াচ্ছে, অর্থাৎ
রাজার প্রহরী রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, প্রহরীকে ডাকছে, প্রহরী একটিবার শুনে যাও না প্রহরী। প্রহরী, অমন করে ডাকাডাকি করছো কেন? আমায় ভয় করো না তুমি? অমল, কেন তোমাকে ভয় করব? প্রহরী, যদি তোমায় ধরে নিয়ে যায়? কোথায় ধরে নিয়ে যাবে? ও অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। প্রহরী, একেবারে রাজার কাছে ধরে নিয়ে যাই? অমল, রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না, আমাকে কেবল দিনরাত্রির এইখানে বসে থাকতে হবে। প্রহরী বলছে, কবিরাজ বারণ করেছে? আচ্ছা তাই বটে, তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোণে কালি পড়েছে, তোমার হাত দুখানি শিরাগুলি দেখা যাচ্ছে। অমল বলছে, "আহ, তুমি ঘন্টা বাজাবে না প্রহরী?" প্রহরী, এখনো সময় হয়নি। দেখো, আগেকার দিনে ঘড়ি থাকতো না, তো যারা রাজ প্রহরী হতো তারা প্রহরে প্রহরে, বিশেষত রাতের দিকে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, এরকম ঘন্টায় ঘন্টায় তারা ঘন্টা বা ঢোল বাজিয়ে সময়ের জানান দিত। তো অমল বলছে, প্রহরী তুমি ঘন্টা বাজাবে না? প্রহরী, এখনো সময় হয়নি। অমল, কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি, আচ্ছা তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। প্রহরী, সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। অমল, বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেই খাওয়া খাওয়া দাওয়া হয়ে যায় সকলেরই, পিসেমশাই কোথাও কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আমাদের ক্ষুদে কুকুরটা উঠোনের ওই কোনায় গাছের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে, তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? প্রহরী, ওই ঘন্টা সবাইকে বলে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। অমল, কোথায় চলে যাচ্ছে, কোন দেশে? সে কথা কেউ জানে না। অমল, সে বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। প্রহরী, সে দেশে সবাইকে যেতে হবে বাবা। অর্থাৎ প্রহরী এখানে ইঙ্গিত দিচ্ছে মৃত্যু দেশে সবাইকে যেতে হবে, সবাই সময়ের নিয়মে কালের নিয়মে একদিন ওখানে যাবেই। এমন, আমাকেও যেতে হবে? হবে বই কি, কিন্তু কবিরেজ যে আমাকে বাইরে বেরোতে বারণ করেছে। প্রহরী, কোন দিন কবিরেজই হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবেন। অমর, না না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। প্রহরী, তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান, অর্থাৎ এই ধুলার ধরণী থেকে, এই মাটির পৃথিবী থেকে আমাদের মুক্তি দিয়ে যান। অমল, আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার আমার যে আর বসে থাকতে ভাল লাগছে না। প্রহরী, অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই নে, কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? আচ্ছা, ওই রাস্তার ওপারে বড় বাড়িতে নিশেন উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হচ্ছে? এখানে নিশেন মানে নিশান বা পতাকা উঠছে, রাজবাড়ির পতাকা উঠছে, ওখানে কি হচ্ছে? প্রহরী, ওখানে নতুন ডাকঘর বসেছে, অর্থাৎ পোস্ট অফিস। অমল, ডাকঘর? কার ডাকঘর? প্রহরী, ডাকঘর আর কার হবে, রাজার ডাকঘর। এ ছেলেটি ভারী মজার। অমল, রাজার ডাকঘরে রাজার কাছ থেকে চিঠি আসে? প্রহরী, আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। অমল, আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। প্রহরী, ছেলে মানুষকে রাজা এত টুকু টুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন? অমল, বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকে তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে? প্রহরী, তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনেই এত বড় সোনালি রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। মানে প্রহরী অমরের সঙ্গে কথা বলতে বলতে খুব আনন্দ পাচ্ছেন।
অমল, আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? প্রহরী, রাজার যে অনেক ডাকঘর করা আছে, মানে পিয়ন আছে, দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে ঘুরে বেড়ায়, মানে সোনার গোল গোল বোতামের মতো মেডেল পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় তারা ঘোরে প্রহরী? ঘরে ঘরে, দেশে দেশে। এর প্রশ্ন শুনে হাসি পায়, মানে ছেলেটার কথা বলছে, মানে অমলের প্রশ্ন শুনে আমার হাসি পাচ্ছে। অমল, বড় হলে আমি রাজার ডাকঘর করা হব। প্রহরী, রাজার ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো, সে খুব জবর কাজ। অমল, তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লেগেছে। না না, তোমার কাজটাও খুব ভালো। দুপুরবেলায় যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে হঠাৎ বিছনায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরে কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। প্রহরী, ও ও ওই 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 যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলেই মুশকিল হবে। অমল, কই মোড়ল কই কই? প্রহরী, ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি, মানে ওই দেখো গোলপাতা দিয়ে তৈরি ছাতা মাথায় দিয়ে মোড়ল আসছে। অমল, ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? প্রহরী, আরে না, ও আপনি মোড়লই করে। যে ওকে মানতে চায় না, ও তার সঙ্গে দিনরাত এমনি লাগে যে ওকে সবাই ভয় করে। মানে এই মোড়ল লোকটা খুব খারাপ। যারা ওকে মানে মানতে চায় না, যারা ওকে স্বীকার করে না, তাদের সঙ্গে ও ভীষণ ঝগড়াঝাটি করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপন ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমার সঙ্গে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। মানে দেখো, প্রহরীরও অমলকে ভাল লাগলো, বললো যে ঠিক আছে, আমি কালকে সকালে এসে তোমাকে সব শুনিয়ে যাব, নতুন নতুন খবর। অমল, রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। ওই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারিনি। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে, পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? আর কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাকঘর করারা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। মোড়ল, কে রে? রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে, কোথাকার বাদর একটা। অমল, তো তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। মোড়ল এটা শুনে খুশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে বই কি, খুব মানে। অমল, রাজার ডাকঘর করারা তোমার কথা শোনে? না শুনে তাদের প্রাণে বাঁচে? বাস রে, সাধ্য কি? মানে হ্যাঁ, তারা সবাই আমার কথা শুনতে বাধ্য। অমল, তুমি ডাকঘর করাকে বলে দেবে আমার নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। মোড়ল, কেন বলো দেখি? অমল, আমার নামে যদি চিঠি আসে? তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে তাহলে? মোড়ল, ছেলেটা তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি তো রাজার পরম বন্ধু। কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে। খবর পেয়েছি, আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজ কি কাল আসে। এখানে দেখো, ব্যঙ্গ করে বলছে, তুমি তো রাজার বড় বন্ধু, রাজা তাই তোমায় চিঠি লিখবে। তোমায় কয়দিন দেখেনি বলে রাজা শুকিয়ে যাচ্ছে, রাজার শরীর। হ্যাঁ হ্যাঁ, চিঠি আসলো বলে। অমল, মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? মোড়ল, বাস রে, তোমার উপর রাগ করব? এত সাহস আমার! রাজার সঙ্গে তোমার চিঠি চলে, মাধব দত্তের বড় বড় হয়েছে দেখছি, 2 পয়সা জমিয়েছে কিনা, এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়ার কথা নেই। রোশো রোশো না, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোর বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। আর বলছে, ও তুই যার বাড়িতে থাকিস সেই মাধব দত্ত 2 পয়সা কামিয়ে এখন নিজের ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর অন্য কথা বলে না। ঠিক আছে, দাঁড়ালে ছোড়া, তোর কাছে রাজার চিঠি যাতে আসে, মানে রাজার কমপ্লেন লেটার তোদের ধরে নেওয়ার নির্দেশ, আমি তার ব্যবস্থা করছি। আমুল, না না না, তোমাকে কিছু করতে হবে না। মোড়ল, কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না।
তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবে, অর্থাৎ লেঠেল। পাইক বলতে লাঠিধারী পায়ে হাঁটা যে প্রহরী বা সেনা, তাদের কথা বলা হচ্ছে। লেঠেল মানে বলছে রাজা পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তের ভারী আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে। দুরস্ত মানে সব কিছু একবারে ঠিকঠাকভাবে শাসিত পরিপাটি হয়ে যাবে, একদম সব ঠিক হয়ে যাবে, রাজা সব শাসন করে দেবে, এই রকম মানে বুঝতে আর কি বোঝানো হয়েছে। অমল, কি তুমি মল ঝমঝম করতে করতে যাচ্ছ? একটু দাঁড়াও না ভাই। এখানে মল বলতে পায়ের নুপুরের মতো অলংকারকে বোঝানো হয়েছে। বালিকা, আমার কি দাঁড়ানোর জো আছে? বেলা বয়ে যায় যে। যে মেয়েটাকে আর কি, মেয়ের নুপুরের আওয়াজ শুনে অমল বলল একটু দাঁড়াও। মেয়েটা বলছে আমার দাঁড়ানোর উপায় নেই, সময় যে চলে যাচ্ছে। অমল, তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমারও তো আর এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। বালিকা, তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? অমল, জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। বালিকা, আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপানা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরে থেকে বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। তোমার সামনে যেই অর্ধেকটা জানলা খোলা, এখানে দরজা মানে ঘরের দরজা নয়, জানলা খোলা, আমি এটা বরঞ্চ বন্ধ করে দিই। বাইরের দিকে তাকাচ্ছ বলে তোমার মন উতলা হয়ে যাচ্ছে। অমল বলছে, না না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। বালিকা, আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। মালি মানে যারা ফুল তোলার কাজ করে, আমি তার মেয়ে। অমল, তুমি কি করো? সুধা, সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। অমল, ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে? যতই চলছো মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতাম। সুধা, তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? অমল, জানি, আমি খুব জানি। আমি সাত ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। মানে দেখো, অমলের কথোপকথনের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা, বন্ধন থেকে বেরোনোর যে ইচ্ছে, সেটাই কিন্তু প্রবলভাবে ফুটে উঠছে। বনের মধ্যে যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোল খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। সুধা, কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতন এখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো। অমল, তাহলে সমস্ত দিন কি করতে? সুধা, আমার বেনে বউ পুতুল আছে, মানে আমার মেয়ে পুতুল আছে, আর তার বিয়ে দিত। আর আমার পুষি মেনি আছে, একটা বিড়াল আছে, তাকে নিয়ে তাকে নিয়ে এটা বলতে গিয়েই হঠাৎ সুধার মনে পড়ে গেছে, যাই যাই, বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। অমল, আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। অমল এই কথাটা বলছে। সুধা, আচ্ছা তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। অমল, আর আমাকে একটি ফুল দিয়ে যাবে? সুধা, ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। অমল, আমি যখন বড় হব তখন তোমার দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই যে ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। সুধা, আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে? সুধা, আসবো। আসবে? আসবো। অমল, আমাকে ভুলে যেও না, আমার নাম অমল, মনে থাকবে তোমার? না, ভুলবো না, দেখো মনে থাকবে। সুধা কিন্তু সত্যিই মনে রেখেছিল, আমরা নাটকের শেষে দেখতে পাবো। সুধা প্রস্থান, প্রস্থান মানে সে চলে গেল। এইবার রাস্তা দিয়ে যাচ্ছে একদল ছেলে। অমল, ভাই তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এখানে দাঁড়াও না। ছেলেরা, আমরা খেলতে যাচ্ছি। কি খেলবে তোমরা ভাই?
আমরা চাষা চাষা খেলবো, মানে চাষি চাষি খেলবো। লাঠি দেখি একজন বালক, মানে প্রথমজন ছেলেদের দলের থেকে প্রথম বালক বলছে, এই যে আমাদের লাঙল, লাঙল দিয়ে মানে যেটা দিয়ে মাঠ চাষ করা হয়, জমি চাষ করা হয়, লাঙল, সেইটা লাঙল। দ্বিতীয়জন, আমরা আমরা দুইজন গরু হব, মানে যেমনভাবে গরু দিয়ে লাঙল দিয়ে মাঠ চাষ করা হয় এরা তেমন অঙ্গভঙ্গি করে খেলতে যাচ্ছে। অমল, সমস্ত দিন খেলবে? ছেলেরা, হ্যাঁ হ্যাঁ সমস্ত দিন। তারপর অমল বলছে, সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ সন্ধ্যার সময় ফিরবো। দেখো, অমলের মধ্যে একটা কল্পনা করার ক্ষমতা, ওর বাড়ি কোথায় হতে পারে, কোথায় ফুল থাকতে পারে, ছেলেরা কখন ফিরতে পারে, দেখো এগুলো নিয়ে সে কিন্তু ভবিষ্যৎবাণী করছে। সে তো জানে না, ভবিষ্যৎবাণীও করছে না, মানে সে কল্পনায় ভেবে নিয়ে বলছে। অমল, আমার এই ঘরের সামনে দিয়ে ফিরো ভাই। ছেলেরা, তুমি বেরিয়ে এসো না, খেলবে, চলো। অমল, কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল চল ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অমল, না ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। ছেলেরা বলছে, এখানে কি নিয়ে খেলবো? আম, আম, এই যে আমার সব খেলনা পড়ে আছে। অমল বলছে, এই যে আমার সব খেলনা পড়ে আছে, এ সব তোমরাই নাও ভাই। ঘরের ভিতরে একলা খেলতে ভাল লাগে না, এসব ধুলোয় ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। ছেলেরা, বাবা বাবা বাবা, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই, এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? আমার, না, কিচ্ছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিয়ে দিলুম। ছেলেরা, আর কিন্তু ফিরিয়ে দেব না। না, ফিরিয়ে দিতে হবে না। ছেলেরা, কেউ তো বকবে না? কেউ না, কেউ না, কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা নিয়ে দেব। ছেলেরা, বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে মস্ত সর কাঠি, সর গাছের কাঠি। সর হচ্ছে এক ধরনের গাছ, মানে কঞ্চির মতন হয়, যেটাকে নলখাগড়া বলে। সরস্বতী পুজোয় এই কাঠিগুলো, মানে এই গাছ কেটে কলম বানানো হয়, ওইটাকে ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই তুমি যে ঘুমিয়ে পড়ছো। অমল, হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে, জানি না কেন, আমার আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আমার আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। ছেলেরা, এখন যে সবে এক প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, এক প্রহরের ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই যে ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। ছেলেরা, তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। অমল, যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞেস করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা কি ওই রাজার ডাক হরকরাদের চেনো? মানে রাজার যারা চিঠি দেয় তাদের কি চেনো? ছেলে, হ্যাঁ চিনি, বই কি, খুব চিনি। কে তারা? কি নাম? নাম কি? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ হরকরা, আরও কত আছে। অমল, আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে, তারা কি আমায় চিনতে পারবে? ছেলেরা, পারবে না? আম, কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমায় চিনে নেবে। অমল, কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে আমায় চিনিয়ে দিও। ছেলেরা, আচ্ছা, দেব। ডাকঘর নাটকের দ্বিতীয় দৃশ্য এখানেই শেষ। এবার তৃতীয় দৃশ্য বা অন্তিম দৃশ্য। আগামীকাল ফেব্রুয়ারির 6 তারিখ আমরা এটা পোস্ট করব। আগামীকাল এই নাটকের অন্তিম পর্ব পোস্ট হবে। এখানে তোমাদের একটা ছোট্ট অনুরোধ করব, যারা এই নাটকের প্রথম পর্ব দেখোনি তারা আজকে ফার্স্ট কমেন্টে ক্লিক করো, সেখানে লিংক আছে, অবশ্যই প্রথম পর্বটা দেখে নাও। আর একটা বিষয়, গতকাল আমি তোমাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পোস্ট করেছি, কিন্তু সেখানে আমি দু একজনের নেগেটিভ কমেন্ট পেলাম। তাদের বক্তব্য আমি নাকি পুরো মডেল কোশ্চেনটাই বলে দিয়েছি, কেউ কেউ বলেছে আমি নাকি সিলেবাসের সব কোশ্চেন বলেছি। কয়েকজনকে আমি উত্তর লিখে কমেন্ট করেছি, বাকি সকলের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু ভিডিওতে স্পষ্টভাবে বলেছিলাম বোর্ডের মডেল কোশ্চেন প্রকাশের পর মডেল কোশ্চেন অনুসারে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ
সেটা নিয়েই আমাদের লাস্ট সাজেশন ভিডিও ছিল। এবং আমি গত ভিডিওতেই বলেছিলাম কেন এই ভিডিওতে প্রশ্ন সংখ্যা একটু বেশি। এরপরেও যারা এই কমেন্টগুলো করেছে তাদের বলি, বাজার চলতি যে কোনো একটা নোট বই তুমি নিয়ে নাও, সেখানে দেখো হলুদ পোড়া গল্প থেকে কম করে 30টি প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো কোনো বইয়ে 50টি বড় প্রশ্ন আছে। সেই জায়গাতে আমরা 5 থেকে 6টা প্রসঙ্গ তোমাকে পড়তে বলেছি এবং সেই প্রসঙ্গগুলো কতগুলো লাইন তুলে ঘুরিয়ে আসতে পারে সেটা বলেছি। মুশকিলটা হচ্ছে যারা গোটা বছর বই পড়োনি তারা হয়তো বুঝতেই পারোনি একটা প্রশ্নই 5টা লাইন তুলে ঘুরিয়ে আসতে পারে, ওইগুলো আলাদা 5টা প্রশ্ন নয়। এই কারণেই বিপত্তি। দেখো, মডেল কোশ্চেনও যদি আমরা দেখি, সমস্ত গল্প কবিতা থেকে 15টি করে বা কোনো কোনো ক্ষেত্রে তারও একটু বেশি কম রয়েছে বড় প্রশ্ন দেওয়া হয়েছে। আমি কি কালকের ভিডিও সব গল্প কবিতা থেকে 15টি করে প্রশ্ন বলেছি? মোটেই না, তার থেকে অনেক কম বলেছি। কিছু কিছু ক্ষেত্রে মডেল কোশ্চেনে যা যা প্রশ্ন আছে তার থেকে প্রচুর কম বলেছি। কিছু ক্ষেত্রে মডেল কোশ্চেনের কিছু প্রশ্ন বাদ দিয়ে এক্সট্রা কিছু প্রশ্ন যোগ করেছি। কারণ এটা কিন্তু বোর্ড একবারও বলেনি মডেল কোশ্চেন পড়লেই সব কমন পাওয়া যাবে। এজন্য সব দিক থেকে তোমাকে তৈরি থাকতে হবে। এই সিলেবাসে আগে হওয়া পরীক্ষার কোনো প্রশ্ন আমাদের হাতে নেই, ফলত আমাদের একটু বেশি প্রশ্ন পড়তেই হবে, এর উপায় নেই। কারণ আমরা এটা বুঝতে পারি যে এই জায়গা থেকে গল্প বা কবিতার এবার প্রশ্ন এসছে, আগামীবার তাহলে এই এই পয়েন্ট থেকে আসতে পারে। এবার কোনো কিছুই বাকি নেই, সব জায়গা থেকেই আসতে পারে, তাই প্রশ্নটাও অটোমেটিক্যালি বেশি হবে। তুমি যদি মনে করো দুটো প্রশ্ন পড়ে আমি সব কমন পাবো, তাহলে মহা বিপদে পড়বে। আমি বলছি এই কথাটা লিখে রেখে দাও। তাছাড়া কালকে সাজেশনে কবিতা থেকে একটা দুটো করে প্রশ্ন পড়তে বলা হয়েছে, এটুকুও যদি তুমি না পড়তে পারো সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে তোমার একটা ব্যর্থতা। এখানে আর একটা কথা না বললেই নয়, আমি চাইলে হিরো শাস্তে 2-3টে করে প্রশ্ন বলে দিতাম, তোমরা পড়ে যেতে, তারপর যখন কমন আসতো না ক্ষতিটা তোমার হতো। তুমি কি করতে? বড় জোর আমার ভিডিওর নিচে এসে দুটো খারাপ কথা লিখতে, ওতেও আমার ভিডিওর ভিউজ বাড়তো, ওতেও আমি টাকা পেতাম, ক্ষতিটা তো তোমার হতো। আর একটা বিষয়, তোমরা অনেকেই আমার কাছে চাইছো অমুক অমুক সাবজেক্টের সাজেশন দিন। আমি ক্ষমা চাইছি, যে বিষয়টি আমার নয় তার সাজেশন আমি কোথা থেকে দেব? কারো কাছ থেকে আমি জোর করে আনলাম, কোনো এক স্যারের কাছ থেকে, তিনি প্রথমবার সাজেশন দিলেন, সেটা মিলল না, তখন তোমরাই এসে কমেন্টে লিখবে একটাও মেলেনি, যখন জানিস না তখন এই সাজেশন দিতে আসিস কেন, ইত্যাদি ইত্যাদি। তো সেই স্যারেদের অসম্মান তো আমি করতে পারি না। আমি অন্যান্য স্যারেদের জানিয়েছি, অনেকে এবার স্পষ্ট বলে দিয়েছে নতুন সিলেবাস, আমরা কোনো সাজেশন দেব না। আবার অনেকে বলেছে ঠিক আছে আমি দেব, অনেকে বলেছেন দেবো কিন্তু আমি ব্যস্ত, দিতে পারছি না। তো অন্যান্য সাবজেক্টের সাজেশন যখনই পাবো আমি পোস্ট করব, তবে বাংলা বাদে অন্য কোনো সাবজেক্টের XYZ সায়েন্স আর্টস কমার্স কোনো সাবজেক্টের সাজেশন দেওয়ার আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না যে সাজেশন এই চ্যানেল থেকে পাবে, ইংরেজি পাবে, অমুক পাবে, তমুক পাবে। স্যারেরা দিলে আমি সেটা পোস্ট করে দেবো, স্যারেরা না দিলে এই ক্ষেত্রে তো আমার কিছু করার নেই। বাস্তবটা তোমাদের বললাম, আশা করি তোমরা বুঝেছো। আমি সত্যি কথা বলি, মিথ্যে কথা বলে বা ইমোশনালি তোমাদের ব্ল্যাকমেল করা আমার কাজ নয়। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আমরা সিলেবাসটা 1-2 দিনের মধ্যেই কমপ্লিট করব। পরীক্ষার খাতায় উত্তর লেখার জন্য যতটুকু যোগ্যতা বা মেধার দরকার সেটা তুমি এই কদিনেই অর্জন করে ফেলবে। যদি গোটা বছর নাও পড়ে থাকো, এই 5-6 দিন পড়ো, আমার বিশ্বাস বেটার রেজাল্ট হবেই হবে।